কালকে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল তৃণমূলেরই, যে তৃণমূলে নবতৃণমূলী কাজল শেখ আছেন সেই তৃণমূলই তার বিরুদ্ধে অনাস্থা আনবে, এরকমই ছিল পরিকল্পনা। তার আগেই কাজল শেখ সভাধিপতি পদ থেকে পদত্যাগ করলেন, ইস্তফা দিয়ে দিলেন। আপনাদের মনে করিয়ে দিই, কাজল শেখ যখন অনুব্রত মণ্ডল তিহাড়ে, সেই সময় একেবারে জাঁকিয়ে বসেছিলেন কাজল শেখ। কাজল শেখই চালাতেন মোটামুটিভাবে বীরভূমের তৃণমূল পার্টি। আর সেই কাজল শেখ এমন কি হলো যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে দুজনেই নবতৃণমূলে গেলেন, কিন্তু তারপরে কোন কলকাঠিতে, সরাসরি চলে যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, কোন কলকাঠিতে কাজল শেখ কুপকাত? দেখো, সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিল তখন থেকে কিন্তু কাজল শেখ একদম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি থাকাকালীন অবস্থায় গোটা জেলাকে দখলে রাখে। আর এরপর থেকে যখন অনুব্রত মণ্ডল ফিরে আসে তখন কিন্তু কাজল কেষ্টর মধ্যে একটা চরম দ্বন্দ্ব হয়। বেশ কয়েকবার তাদের সমর্থকদের মধ্যেও সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। আর এরপরে যখন ভোটের ফল বেরোলো তারপরের থেকেই কিন্তু বীরভূম জেলা পরিষদে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলেন এই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবং তখন থেকেই কিন্তু একটা চর্চা ছিল যে বীরভূম জেলা পরিষদ ভেঙে দেওয়া হবে, অর্থাৎ কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হবে। আর তারই ফলপ্রসূ সেটাই হয় আগস্ট মাসের প্রথম দিকে। কাজল শেখের বিরুদ্ধে তারই দলের সমর্থকরা প্রায় 52 জন বীরভূম জেলা পরিষদের সদস্য রয়েছে, তার মধ্যে একজন তৃণমূল সদস্য মারা গেছে আর একজন কংগ্রেসের। সবাই মিলেই কিন্তু প্রায় যে যতটা অংশ লাগে অনাস্থায় সই করতে, প্রত্যেকে কিন্তু সই করেছিল এই কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছিল। এবং এই 21 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু অনাস্থা ভোটাভুটির কথা ছিল। তার আগেই তিনি ইস্তফা দিলেন। আমি একবার আসবো তোমার কাছে, কারণ দেখিয়ে দিই তৃণমূল সদস্য তিনি কি বলছেন। পদত্যাগ তো পদত্যাগ করতে বাধ্য, পদত্যাগ না করে কাল তো ওর বিরুদ্ধে অনাস্থার ডেট ছিল। 19 জন সদস্যের স্বাক্ষর করে কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল। প্রথমত জেলা পরিষদ যেদিন থেকে গঠন হয়েছে সেদিন থেকে কাজল শেখের যে আচরণ, সে আচরণটা অত্যন্ত জঘন্য। জেলা পরিষদটাকে হজবিষে পরিণত করেছিল। আবারও চলে যাব সুপ্রতিম তোমার কাছে, কারণ অত তো সহজ নয় যে কাজল শেখ আসেন না সেই কারণে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন বা অনাস্থা আনছেন তৃণমূলের সদস্যরা। আসলে অনুব্রত মণ্ডল কাজল শেখকে ছাপিয়ে গেছেন কিনা? সুপ্রতিমের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সুপ্রতিম, সংগঠনগতভাবে অনুব্রত মণ্ডল আবার কি কাজল শেখকে ছাপিয়ে গেছেন? সেই কারণেই কি কাজল শেখ একা হয়ে পড়েছেন? দেখো, সেটা হচ্ছে যে এই কাজল যখন অনাস্থা নিয়ে আসা হলো, আর তার আগেই বীরভূমে কিন্তু দুটো ভাগে ভাগ করা, অর্থাৎ ঋতব্রত তৃণমূলের যে সভাপতি, বীরভূম জেলা সভাপতি, সেটা করা হলো অনুব্রত মণ্ডলকে। এবং তখন থেকেই কিন্তু যদি বলা হয় কাজল শেখ কিন্তু অনেকটাই কোণঠাসা। এবং তারপর থেকে কাজল শেখের তার সঙ্গে কোনো ফোনে পাওয়া যেত না, তার সমর্থকরাও তাকে পেত না। এবং এরই মাঝে কিন্তু আসল গেম খেললো অনুব্রত মণ্ডল। এটাই কিন্তু জানা গেছে যে বীরভূম জেলা পরিষদের যতজন সদস্য আছে তাদেরকে দিয়ে অনাস্থা প্রস্তাব সই করানো হলো। আর তারপরেই কিন্তু সেখানে কোণঠাসা হওয়ার পর যখন কাজল শেখ দেখলো যে তারই বিরুদ্ধে, তারই দলের সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসবে, অর্থাৎ তাকে সভাধিপতি পদ থেকে সরিয়ে দেবে, তিনি কি করলেন, তিনি কিন্তু 19 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু প্রথমেই তিনি ডিভিশনাল কমিশনার বীরভূম বর্ধমান জোনের তার কাছে প্রথমে তিনি একটি চিঠি, পদত্যাগপত্র পাঠান চিঠি হিসেবে, এবং আজকে তিনি সশরীরে হাজির হয়ে খেললেন অনুব্রত মণ্ডল। আর এই সুযোগ তো অনুব্রত মণ্ডল ছাড়লেন না, তেড়ে আক্রমণ করলেন কাজল শেখকে। চাই না সবাইকে ওই ধরনের সভাধিপতি, ওই জন্যই রিজাইন করতে বাধ্য করেছে মেম্বাররা। আরো আগে নেওয়া উচিত ছিল। কোনো কাজকর্ম করে নাই, কোনো মেম্বারকে কাজ দেয় নাই, তারপরে অনেক দুর্নীতি, কাজ না করে পয়সা তুলে নিয়েছে, ব্যাপার আছে। আমি ওর সম্বন্ধে কোনো কথা বলতেই রাজি না, ওর নাম নিতে রাজি না। আর যিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন শতাব্দী রায় এই কাজল শেখের ইস্তফা নিয়ে কি বলছেন দেখুন। কাজল শেখ মনে করেছে যে ইস্তফা দেওয়া ঠিক, সেই জন্যই দিয়েছে। কারণ জেলা পরিষদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তবে নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে ইস্তফা দেওয়ার মতন জায়গা আসে,
সেজন্য নিশ্চয়ই কাজল শেখ সেটা ডিসাইড করেছে, বা ইস্তফা ছাড়া আর কোনো অপশন ছিল না বলেই হয়তো বা, কারণ কোনোই জায়গা থেকে পুরো টার্ম কমপ্লিট না করে ইস্তফা দেওয়া, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর বিজেপি রাজ্য সভাপতি তিনি এমনিতেই বাগ্মী, আর কটাক্ষ করতে তো ছাড়েন না। কাজল শেখকে নিয়ে তীব্র কটাক্ষ করলেন কিভাবে দেখুন। কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ, এরা কি মানে পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাঙ্গুলির নাম লোকে ভুলে গেল, শঙ্খ ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, কোথায় এদের নাম করবে না? সকালবেলা কাজল শেখ এখন ভালো তৃণমূলের ভালো খারাপ কিছু নেই, তৃণমূল কয়েকশো কোটি, কয়েক হাজার কোটির দুর্নীতি করে বিদেশে টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডল আবার রক্ষা কবচ চাইতে গিয়েছিলেন হাইকোর্টে। হাইকোর্ট রক্ষা কবচের আবেদন খারিজ করে দিয়েছে। রক্ষা কবচ পেলেন না, গ্রেফতার কি হতেই হবে টুলু মণ্ডলকে, নাকি পালিয়েই বাঁচার চেষ্টা করবেন? কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, মামলা খারিজ করতে গিয়ে কি বললেন বিচারপতি? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য তার কথায় কার্যত রামায়ণের ইন্দ্রজিতের মতো টুলু মণ্ডল তার কারবার বা সাম্রাজ্য তৈরি করেছে, এবং রাবণের বড় পুত্রের যে ক্ষমতা ছিল, অর্থাৎ মেঘের আড়াল থেকে সবকিছু করার মানসিকতা, কার্যত 23শে মে এই দেশের বাইরে, দেশ ছেড়ে বিদেশে থেকে তিনি যেভাবে পুরো প্রক্রিয়াটা কন্ট্রোল করছেন, তাকে ইন্দ্রজিতের সঙ্গে তুলনা করেছেন। যদিও আদালত জানিয়েছে এই বিষয়টা, অর্থাৎ তিনি দেশের বাইরে, তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, তার প্রোক্লামেশন অফ অ্যাটাচমেন্ট হচ্ছে, এই ঘটনাগুলো আদালতে জাহির করে আদালতের আস্থা অর্জন করা যাবে না। এবং যে মামলার মূল বিষয়, সিনিয়র অ্যাডভোকেট দাভে এই মামলা সওয়াল করেন যে বিএনএস তার 111 নম্বর ধারা, অর্থাৎ সংগঠিত অপরাধের মধ্যে টুলু মণ্ডল আদৌ এফআইআর অভিযুক্ত কিনা, সেই বিষয়টা নিয়ে কার্যত কাটাছেঁড়া শুরু হয় গোটা মামলার শুনানি জুড়ে। এবং শেষমেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে তদন্ত যে পর্যায়ে চলছে, এবং ইতিমধ্যেই মোহাম্মদ বাজার থানার আইসি, যা রাজ্যের অ্যাডভোকেট, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমে একটি গোপন রিপোর্ট আকারে আদালতে এসছে, যেখানে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে, অবৈধ পাথর খাদানকে যেভাবে কাজে লাগানো হচ্ছে, পুরো বিষয়ে যে রিপোর্ট রয়েছে, এই রিপোর্টে পুলিশের তদন্তে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। তাই রক্ষা কবচের যে মামলা, সেই মামলাটাই খারিজ করছে কলকাতা হাইকোর্ট। যদিও তাকে আগাম জামিন চেয়ে সংশ্লিষ্ট ক্রিমিনাল আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।